বাংলাদেশে কিছুদিন আগে যে সরকার বদল হলো সেটা কি আসলেই একটা স্বতঃস্ফূর্ত গণঅভ্যুত্থান ছিল নাকি এর পেছনে অন্য কোনো গল্প আছে? সম্প্রতি একটা বিস্ফোরক অনুসন্ধানী প্রতিবেদন কিন্তু বলছে যে আমরা যা দেখেছি আসল ঘটনা তার থেকে একদমই আলাদা। তো চলুন আজ আমরা সেই প্রতিবেদনের চাঞ্চল্যকর দাবিগুলোই একটু খতিয়ে দেখি। দিনটা ছিল ৫ই অগস্ট ২০২৪। শেখ হাসিনা সরকারের পতনের খবরে বাংলাদেশ তখন সারা বিশ্বের সংবাদ শিরোনামে। বাইরে থেকে দেখে মনে হচ্ছিল এটা ছাত্রদের নেতৃত্বে হওয়া একটা গণ অভ্যুত্থান। কিন্তু আসল প্রশ্নটা হলো, এটা কি শুধুই একটা স্বতঃস্ফূর্ত ছাত্র আন্দোলন ছিল নাকি এর পেছনে লুকিয়েছিল আরও গভীর অনেক দিন ধরে চলতে থাকা কোনো পরিকল্পনা? ভারতের নর্থ ইস্ট নিউজের একটা অনুসন্ধানী প্রতিবেদন কিন্তু ঠিক এই প্রশ্নটাই তুলেছে। প্রতিবেদনটার শিরোনাম হল দ্য বাংলাদেশ এক্সপোজড, দ্য রেজিম চেঞ্জ কনস্পিরেসি, মানে রেজিম চেঞ্জ বা সরকার বদলের ষড়যন্ত্র। চলুন তাহলে গভীরে যাওয়া যাক আর দেখি কিভাবে এই রিপোর্টটা আমাদের জানা গল্পটাকে একেবারে চ্যালেঞ্জের মুখে ফেলে দিচ্ছে। তো একদিকে আমরা দেখছি একটা স্বতঃস্ফূর্ত ছাত্র আন্দোলনের গল্প, আর ঠিক তার বিপরীতে এই রিপোর্টের দাবি হল না, এটা আসলে দেশি বিদেশি বিভিন্ন শক্তির একটা খুব ভেবে চিন্তে করা রেজিম চেঞ্জ অপারেশন ছিল। আচ্ছা, তাহলে প্রশ্নটা হলো, এই যে রেজিম চেঞ্জের কথা বলা হচ্ছে, এর পেছনে মূল পরিকল্পনাকারী হিসেবে কাদের নাম সামনে আনছে এই রিপোর্ট? আর এই প্রশ্নের উত্তরটাই কিন্তু পুরো ঘটনাকে দেখার ভঙ্গিটাই পাল্টে দিতে পারে। কারণ রিপোর্টে যে নামগুলো বলা হয়েছে সেগুলো বেশ অবাক করার মতো, একদমও অপ্রত্যাশিত। রিপোর্টটা বলছে এই পরিকল্পনার পেছনে ছিল একটা অবিশ্বাস্য জোট। কারা কারা? মার্কিন যুক্তরাষ্ট্র, বাংলাদেশ সেনাবাহিনী, আর সবচেয়ে বড় যে চমকটা সেটা হলো ভারত। হ্যাঁ, সেই ভারত যারা ক্ষমতাচ্যুত সরকারের বহুদিনের বন্ধু হিসেবেই পরিচিত ছিল। রিপোর্টের একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হল ভারতের ভূমিকা নিয়ে। তারা বলছে সরকার পতনের সময় ভারতের যে একদম চুপ করে থাকা, মানে তাদের যে কৌশলগত নীরবতা, সেটা আসলে হাত গুটিয়ে বসে থাকা ছিল না, বরং এটাও নাকি ছিল পরিকল্পনারই একটা অংশ। কিন্তু স্বভাবতই প্রশ্ন জাগে, এমন একটা জোট কেন তৈরি হবে? মানে তাদের উদ্দেশ্যটা কী ছিল? রিপোর্ট অনুযায়ী এর পেছনে একটা বিরাট ভূ-রাজনৈতিক কারণ কাজ করেছে। রিপোর্টের মূল যুক্তিটা খুবই সোজাসাপটা। তাদের মতে শেখ হাসিনার সরকার চীনের দিকে বেশি ঝুঁকে পড়ছিল, আর এই ব্যাপারটা এই অঞ্চলে আমেরিকা এবং ভারতের যে ভূ-রাজনৈতিক স্বার্থ তার সাথে সরাসরি একটা সংঘাত তৈরি করছিল। এই টাইমলাইনটা দেখলে বিষয়টা আরও পরিষ্কার হবে। রিপোর্টটা বলছে, দেখুন, ২০২৩ সাল থেকে আমেরিকার চাপ বাড়ছিল। তারপর নভেম্বরে হলো ভারত আমেরিকার একটা হাই প্রোফাইল বৈঠক, আর ঠিক তারপরেই কিন্তু বাংলাদেশের নির্বাচন নিয়ে ভারতের সুরে একটা বড় পরিবর্তন দেখা গেল। আর সবশেষে জুলাই মাসে শেখ হাসিনার বেইজিং সফর, যেটাকে এই পুরো প্রক্রিয়ার একটা চূড়ান্ত পর্ব হিসেবে দেখা হচ্ছে। তো ভূ-রাজনৈতিক উদ্দেশ্য না হয় বোঝা গেল, কিন্তু এই প্ল্যানটা মাঠে কার্যকর করা হলো কিভাবে? মানে আসল অপারেশনটা হলো কেমন করে? রিপোর্টের দাবি অনুযায়ী ছাত্র আন্দোলনকে একটা ফ্রন্ট বা লোক দেখানো আবরণ হিসেবে ব্যবহার করা হয়েছিল। মানে বাইরে থেকে সবাই দেখছে ছাত্ররা আন্দোলন করছে, কিন্তু এর আড়ালে আসল খেলাটা ছিল সরকারকে ক্ষমতা থেকে সরানো। আর একেবারে শেষ মুহূর্তে এসে সেনাবাহিনীর ভূমিকাটাই ছিল নির্ণায়ক। রিপোর্ট বলছে সরকারের ওপর থেকে সমর্থন তুলে নেওয়া থেকে শুরু করে প্রধানমন্ত্রী দেশ ছেড়ে নিরাপদ প্রস্থান নিশ্চিত করা পর্যন্ত পুরো ব্যাপারটা নাকি তাদেরই নিয়ন্ত্রণে ছিল। আচ্ছা, সরকার তো চলে গেল, কিন্তু তাতে কি সব সমস্যার সমাধান হয়ে গেল? রিপোর্ট কিন্তু বলছে না, বরং এরপর থেকে পরিস্থিতি আরও জটিল আর অনিশ্চিত হয়ে উঠেছে। আর এই নতুন পরিস্থিতিটা বুঝতে হলে আমাদের একটা থিওরির কথা জানতে হবে, যেটা নিয়ে বাংলাদেশে অনেক দিন ধরেই গুঞ্জন শোনা যায়, রিপোর্টও সেটার কথাই বলছে, আর সেটা হলো তথাকথিত -2 ফর্মুলা। শেখ হাসিনা যেহেতু এখন ক্ষমতার বাইরে, তাই রিপোর্ট অনুযায়ী এই -2 ফর্মুলার প্রথম অংশ, অর্থাৎ -1, সেটা এখন সম্পন্ন হয়েছে। তবে রিপোর্টটা শেষ হয়েছে বেশ কিছু বড়সড় অমীমাংসিত প্রশ্ন রেখে, যেমন ভারতের শেখ হাসিনার এই নিরাপদ প্রস্থান কি আসলে এক ধরনের বন্দিদশা,
নতুন সরকার আসার পরেও সেনাবাহিনী কেন ব্যারাকে ফেরেনি? আর এই নতুন সরকার কি আসলেই সবকিছু নিয়ন্ত্রণে আছে? এই প্রশ্নগুলোই বলে দিচ্ছে যে বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা কিন্তু এখনও কাটেনি। তো নর্থ ইস্ট নিউজের এই বিস্ফোরক প্রতিবেদনের পর শেষ প্রশ্নটা এটাই দাঁড়ায়, বাংলাদেশের জন্য এই ঝড় কি শেষ হয়ে গেছে, নাকি আসল ঝড়টা কেবল শুরু হতে চলেছে? এই প্রশ্নটা এখন সবার মনেই ঘুরপাক খাচ্ছে।